হুমায়ুন কবিরের আজকে নতুন দল কার্যত ঘোষিত হলো, জনতা উন্নয়ন পার্টি। এই হুমায়ুন কবিরের দল আদেও তৃণমূল কংগ্রেসকে কি বেগ দিতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের কাছে জানতে চাইবো হুমায়ুন কবিরের দল হবে। আমরা বাবরি মসজিদের পর থেকে প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা আহ জনগণ পশ্চিমবঙ্গে তাকিয়েছিল যে কি এমন করবে হুমায়ুন কবির, কি পশ্চিমবঙ্গে 26-এ নির্বাচনে ইম্প্যাক্ট করবে, তার কি ইম্প্যাক্ট হবে, বা নির্বাচনে আদৌ ইম্প্যাক্ট করবে কিনা, ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর ভোট ব্যাংক সংখ্যালঘু, সেটাকে আদৌ ভাঙতে পারবে কিনা, অনেকগুলো প্রশ্ন স্যার, একটা একটা করে উত্তর দিন। দেখো, তোমার আলোচনায় এই মধ্যেই তুমি প্রশ্ন তুলতে গিয়ে দুবার বললেন তৃণমূলের ভোট ব্যাংকে কি আঘাত করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে কি আঘাত করবে। কেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ব্যাংকে আর আঘাত করবে? এমন তো হতে পারে উল্টো বিজেপির কোর ভোট ব্যাংকে আঘাত করে দিল। যেভাবে বাবরি আজকে দুজন হিন্দু ক্যান্ডিডেটকে দু জায়গায় ঘোষণা করেছেন, বিশেষ করে মুর্শিদাবাদে তুমি জানো গৌরীশঙ্কর বিজেপির এমএলএ, মুর্শিদাবাদে গৌরীশঙ্করের এগেনস্টে একজন হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আবার বালিগঞ্জে মুসলিম প্রধান এলাকা, সেখানে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করে হিন্দু নাম ঘোষণা করেছে। তাহলে আদতেও তিনি তৃণমূলের ভোট ব্যাংককে ভাঙতে চাইছেন না বিজেপির ভোট ব্যাংককে ভাঙতে চাইছেন, এই প্রশ্নটা বা ভাঙবেন সেইটা দেখার। তবে দেখো, মানে পশ্চিমবাংলাতে অনেকদিন ধরে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠেনি, মানে জন্ম নেয়নি বলা যায়। ফলে সেই দিক থেকে মানে অবশ্যই জনতা উন্নয়ন পার্টি নাম দিয়ে যে দল হুমায়ুন কবির তৈরি করেছেন, সেটা কিন্তু পশ্চিমবাংলার মানে রাজনীতিতে একটা নতুন মাত্রা সংযোজন করেছে। দ্বিতীয় বিষয় সেটা হলো যে উনি এই রাজনৈতিক দলটা আজকে ঘোষণা করলেন এবং একই সাথে উনি 125 জনের কর্মসমিতির নাম ঘোষণা করলেন। মোট 8 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন। পশ্চিম মেদিনীপুরে ব্লক সভাপতির নাম ঘোষণা করেছেন। বাকি সভাপতি সমেত যে সাংগঠনিক সদস্যদের নাম অল্প সময়ের মধ্যে তিনি ঘোষণা করবেন। একই সাথে আগামী জানুয়ারি 4 এবং 5 এই দুদিন মুর্শিদাবাদের দুটো ব্লকে তার রাজনৈতিক কর্মসূচির তিনি ঘোষণা করেছেন। সব মিলে হুমায়ুন কবির একটা সংগঠিত প্রয়াস নিয়ে চলছেন, সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবার আজকের জনসভা সাথে অবধারিতভাবে মানে তুলনা আসছে যে গত কয়েকদিন আগে মানে 6ই ডিসেম্বর তিনি যে বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙ্গায় করেছিলেন, সেই তার সাথে একটা তুলনা আসছে। দেখো, বাবরি মসজিদের শিলান্যাস যেটা করেছিলেন সেটা ছোট মাঠে হয়েছিল। আজকে যে এখানে তিনি সভা করলেন সেটা 50 বিঘা জমির উপর। কিন্তু তারপরেও আমি তোমায় বলবো যে আজকের সভা পলিটিক্যাল সভা ছিল, কিন্তু বাবরি মসজিদের সাথে যুক্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ, যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, বহু দূরেও সম্পর্ক নেই, তারাও কিন্তু সেদিন এসেছিলেন। অর্থাৎ 6ই ডিসেম্বরে যে সভা ছিল, সেইখানে কিন্তু অনেক ব্যাপক সংখ্যক মানুষ এসেছিলেন। সেখানে পলিটিক্যাল নন পলিটিক্যাল সব ধরনের লোক এসেছিলেন। আজকে কেবলমাত্র পলিটিক্যাল লোক আসলেন। থার্ড যে বিষয়টা, যে হুমায়ুন কবির কাদেরকে নিয়ে আজকে সভা করলেন, হুমায়ুন কবির কি কোনো প্রভাবশালী ব্যক্তিদেরকে আনতে পেরেছেন আজকে সবাই? মুর্শিদাবাদে ভোট ব্যাংক ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে প্রভাবশালী এমন কোন নেতাকে কি তিনি আজকে আলোচনায় সংযোগ করতে পেরেছেন, মানে আজকে সবাই সংযোগ করতে পেরেছেন? উত্তর না। একজনও ব্লক স্তরের তৃণমূল সভাপতিকে তিনি অন্তর্ভুক্ত করতে পারেননি। এমনকি তার নিজের যে ছেলে, যিনি মুর্শিদাবাদের জেলা পরিষদের সভা মানে কর্মদক্ষ, তাকেও কিন্তু তিনি যুক্ত করতে পারেননি। অর্থাৎ নিজের ছেলেও কিন্তু, যিনি 6 তারিখের মসজিদের শিলান্যাসে এসেছিলেন, বাবরি মসজিদের শিলান্যাসে এসেছিলেন, সেই হুমায়ুন কবিরের নিজের ছেলেও কিন্তু আজকে যুক্ত ছিলেন না। এমনকি কোনো ব্লক স্তরে তৃণমূলের কোনো প্রভাবশালী নেতা বা ব্লক স্তরের কোনো নেতা যুক্ত ছিলেন না। সেই দিক থেকে বলতে গেলে 6ই ডিসেম্বরে যে উন্মাদনা, সেই উন্মাদনার তুলনায় আজকের উন্মাদনা যথেষ্ট কম ছিল, এ নিয়ে কোনো, কিন্তু তারপরেও 50,000-এর বা তার বেশি লোক হয়েছিল, যেটা মুর্শিদাবাদ কেন্দ্রিক রাজনৈতিক দল বলো বা একটা আঞ্চলিক দল তৈরি করবার ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যা।
তিনটে বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আজকে উনি বক্তৃতা কি বললেন, কাকে আক্রমণ করলেন, কিভাবে তার দৃষ্টিকোণ ছিল। প্রথম যেটা আমরা লক্ষ্য করেছি যে মুসলিম সমাজ যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার জায়গাটা তিনি আজকের ভাষণেও খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। দুই, তিনি যে দলের এমএলএ ছিলেন মানে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নীতিগত সমালোচনা, তারা কিভাবে মুসলিম সমাজকে বঞ্চিত করেছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রভাবশালী নেতারা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন এবং উন্নয়ন নাম করে তারা খেলা খেলা করছেন, এটা উনি কিন্তু খুব আগ্রাসী ভাবে তার বক্তৃতায় রেখেছেন। একই সাথে উনি কিন্তু বিজেপি সম্পর্কেও যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ছিলেন। কিন্তু সবার শৃঙ্খলার জায়গা থেকে যদি বলো, তাহলে আমি বলবো যে বাবরি মসজিদ শিলান্যাসের দিন যেমন শৃঙ্খলার অভাব ছিল, আজকেও শৃঙ্খলার অভাব চোখে পড়েছে। যখন মানে হুমায়ুন কবিরকে মাইক ধরে বলতে হয় আপনারা চুপ করুন, আমি আধা ঘন্টার মতন বক্তৃতা করব, তার মানে আপনার এর মাঝে কথা বললে আমার অসুবিধে হয়, বুঝতে হবে যে এখানে কিন্তু আজকের সভার পরিচালনার প্রশ্নে মানে শৃঙ্খলার অভাব স্পষ্ট ছিল। এবং নেক্সট যে প্রশ্নটা যে আগামী দিন কি সত্যি মানে তিনি কি ধরনের প্রভাব ফেলতে পারবেন, কোন পার্টির উপর প্রভাব পড়বে, বেশি বিজেপির উপর পড়বে না তৃণমূলের উপর পড়বে? এই প্রশ্নটার জন্য কিন্তু আমি তোমায় বলছি আরো মানে মানে সময় নিতে হবে তোমাকে। হুমায়ুন কবির প্রথমত এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে মন্দিরের আবেগ আর দল গঠনের আবেগ কিন্তু এক ছিল না। সরি সরি, মসজিদের আবেগ, বাবরি মসজিদ শিলান্যাসের আবেগ বা নির্মাণের আবেগ আর মানে হুমায়ুন কবিরের নতুন দল গঠনের দিনের আবেগ, দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। দ্বিতীয় যেটা সেটা হলো হুমায়ুন কবির আগামী দিনে কি কি ধরনের কর্মসূচি পালন করেন, কতটুকু তাতে জনগণের সমর্থন পান, আগামী দিনে কোনো নেতাকে ব্লক স্তরে যারা ভোট করায়, যারা প্রভাবশালী, যাদের মানে কাঁধে হাত মানে ভর করে তৃণমূল মানে একসময় কংগ্রেস জয়ী হতো বা তৃণমূল কংগ্রেস জয়ী হয়, তাদেরকে তিনি পাচ্ছেন কি? যদি পান তাহলে একরকম অঙ্ক, যদি না পান তাহলে ভোট কাটার অঙ্কেই পার্টি হিসেবে তিনি আত্মপ্রকাশ করবেন। অর্থাৎ তিনি জয়ী দল হিসাবে থাকবেন, বিজয়ী দল হবে তার দল, নাকি তার দল ভোট কাটুয়া দল হবে। যদি লোকাল লেভেলের নেতারা তার সাথে যুক্ত না হন, মানে যারা ভোট করায়, তাহলে বলতে হবে তিনি ভোট কাটুয়া দল হবেন। ভোট কাটুয়া দল হলে দুই রকম প্রপোজিশন পাচ্ছেন, মানে দুই রকম অবস্থান হতে পারে। এটা তো ঠিক, দেখো মুর্শিদাবাদের শুধু নয়, পশ্চিমবাংলার মুসলমানদের একটা অংশ তারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে আসছিল, কিন্তু তারা আর সহ্য করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফট হিন্দুত্বের রাজনীতি, যেটা হুমায়ুনের ভাষাতে যে উনি মানে সরকারি টাকায়, ট্যাক্স পেয়ারের টাকাতে জগন্নাথ মন্দির করবেন, দুর্গাঙ্গন করবেন, মহাকাল মন্দির করবেন, কোথায় আমাদের মসজিদের কথা তো তৈরি করার কথা বলেন না। ফলে একটা মুসলিম এবং একই সাথে তোমায় বলছি ওয়াকআপকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হুমায়ুনের ভাষায় বিট্রে করলো মমতা, ওয়াকআপ কার্যকারী হবে না, ওয়াকআপ বিল আইন কার্যকারী হবে না, আমি বেঁচে থাকতে করতে দিব না, সেটা দেখা গেল চুপিসারে উনি সেটা মানে পোর্টাল ওপেন করে দিলেন, মানে সেন্ট্রাল পোর্টালের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে মানে মানে ওয়াকআপকে নিয়ে মুসলিম সমাজের একটা বিরক্ত আছে, ওয়াকআপকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে ভীষণ ক্ষোভ আছে, ওবিসি নিয়ে তো আছেই। আর ডেভেলপমেন্টের কনটেক্সটে মমতা প্রচুর গল্প শোনাচ্ছেন, কিন্তু মুসলমানরা দেখতে পাচ্ছেন তার বাড়ির আশপাশে স্কুলগুলোতে শিক্ষক নেই। মুসলমান লোকরা দেখতে পাচ্ছেন যে তার বাড়ির আশপাশে মানে যে কয়েকজন শিক্ষক জয়েন করেছিল তারাও দুর্নীতির জন্য মানে চাকরি হারিয়েছেন, মানে শিক্ষক দুর্নীতিতে চাকরি হারাদের সংখ্যা মুসলমানদের মধ্যে বিরাট পরিমাণে। মুসলমানরা দেখতে পাচ্ছেন তার বাড়ির ছেলে মেয়েদের চাকরির কোনো মানে স্বপ্ন নেই, তাদের বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হচ্ছে।
ফলে মুসলমানদের মধ্যে কিন্তু এখন বুঝতে পারছেন যে বিজেপির বিজেপিকে আটকাতে গিয়ে বারবার যে তৃণমূলকে সমর্থন করছি আমরা, তার ফলে আমাদের তো কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ মানে মানে আমাদের আমাদের মানে কে বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন, মহাকাল মন্দির তৈরি করছেন। ফলে মানে আমাদের মানে আমরা যত মমতাকে সাপোর্ট করছি তত তিনি হিন্দুত্ব মানে সফট হিন্দুত্বের লাইন নিতে চাইছেন, বা হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য শুভেন্দু অধিকারীদের সন্তুষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ট্যাক্স পেয়ারের টাকা ব্যয় করে মন্দির একের পর এক নির্মাণ, বিজেপি সুবিধা হচ্ছে। ফলে এইটা কিন্তু মুসলমান সমাজের একটা অংশ লোক বুঝতে পারছে। এইবার দেখার এই ক্ষোভ বিক্ষোভের যারা আছেন তারা হুমায়ুন কবিরকে যদি সমর্থন শুধু করেন, দেখা গেল যে মুসলমানদের মধ্যে তৃণমূল বিরোধী যারা হুমায়ুন কবিরকে 10-12% যদি সমর্থন করেন, তাহলে লাভটা তো দিনের শেষে তৃণমূলেরই হবে। কারণ তৃণমূল এই ভোটটা যদি কংগ্রেসে যেত মুর্শিদাবাদে, এই ভোটটা যদি সিপিএম এর কাছে আসতো, তাহলে কিছু কংগ্রেসের ক্যান্ডিডেট জিততো যারা অ্যান্টি তৃণমূল, লেফটের কিছু ক্যান্ডিডেট জিততো। তাহলে এইবার না, হুমায়ুন তো জেতার মতন জায়গা তৈরি করতে না পারে। হুমায়ুনকে জেতার জন্য আমরা তোমায় বলছি প্রাথমিক শর্ত হলো মুর্শিদাবাদের যারা ভোট করায় তাদেরকে সঙ্গে পেতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট বা ব্লক লেভেলের কর্মী, মানে ওর নিজের ছেলেকেও পেতে হবে। মানে যদি কিছু মানুষকে পাওয়া যথেষ্ট নয়, একেবারে ভোটের রাজনীতি যারা করেন, ভোট করান মুর্শিদাবাদে, তাদেরকে যদি না পান তাহলে হুমায়ুন কবির একটি সিটেও জিতবেন না। কিন্তু হুমায়ুন কবির যদি এমন হয় যে কিছু মানুষের ভাবাবেগকে নিয়ে 10% ভোট পেলেন, তাহলে ভোট কাটুয়া দল এই 10% ভোটটা পেলে কিন্তু এটা অ্যান্টি ইনকমবেন্সি ভোট, মানে তৃণমূল বিরোধী ভোট। তাহলে কংগ্রেস হয়তো কয়েকটা সিট জিততে পারতো, মুসলমানদের এক কাট্টা মুসলমান ভোটটা যদি কংগ্রেসের দিকে পড়তো, অ্যান্টি তৃণমূল ভোটটা কংগ্রেসের পড়তো, তাহলে কংগ্রেসের মানে আশাটাকে মানে তিনি আটকাবেন, কংগ্রেসের জয়টাকে তিনি আটকাবেন, তৃণমূলের তাতে লাভ হবে। উল্টো দিকে আরেকটা হতে পারে যে কিছু যদি এই যেমন আজকে হিন্দু দুজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলেন, বিজেপির এমএলএ অথবা হিন্দু ক্যান্ডিডেট উনি বলছেন, আবার বালিগঞ্জে হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছেন, তাহলে হিন্দু ক্যান্ডিডেট যদি দেন তাহলে হিন্দু ভোটাররা হিন্দু ক্যান্ডিডেটকে যদি ভোট দেয় তাহলে বিজেপির লস হবে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। হতে পারে বাবুল সুপ্রিয়র উপর তো মুসলিম সমাজ বিরক্ত, কারণ ইমাম এইবার রশিদির ছেলের রক্ত লেগে আছে কার্যত। এইবার তার জন্য তো মুসলিম ক্যান্ডিডেট দিতে হতো, মানে মনে রাখবে বালিগঞ্জের একটা বিরাট সংখ্যক ভোটারই হলো মুসলমান ভোটার। ফলে সেই মুসলমানদের মুখ হিসাবে যদি একটা ক্যান্ডিডেট উনি দিতেন, তাহলে হয়তো মুসলিম ভোট ব্যাংকটা, হ্যাঁ শুধু তাই নয়, মানে প্রায় 40%-এর উপর মুসলিম যে কেন্দ্র, সেখানে হিন্দু ভোটার দেওয়া মানে কি, হিন্দু ভোটটা স্প্লিট করে দেওয়া। ফলে এইবার দেখার, এখানে একটা ছোট্ট কথা শুধু বলতে চাই, যে তাহলে রবীন দেব কি করে দীর্ঘদিন ধরে বালিগঞ্জে না সেই সময় তো হিন্দু মুসলমানের রাজনীতিটাই ছিল না। এই হিন্দু মুসলমান রাজনীতি তো তৃণমূল আর বিজেপি এনেছে। হিন্দু মুসলমানের রাজনীতি তোমরা তখন ছোট, ধর্মভিত্তির রাজনীতি তো আসলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে, যখন তিনি ইমাম ভাতা মুসলিম মানে মুয়াজ্জিম ভাতা দিতে শুরু করলেন, ওবিসিদের জন্য মুসলিম ক্যাটাগরির মধ্যে মানে ওবিসি ক্যাটাগরিতে মুসলিমদের ঢোকালেন। তারপরে তিনি মানে ইয়েতে রেড রোডে গিয়ে নমাজ পড়তে শুরু করলেন, মানে নমাজে বার্তা দিতে শুরু করলেন। তখন থেকেই তো মুসলমানদের বিপরীত হিসাবে বিজেপি আসতে লাগলো, বামফ্রন্ট বামেদের পতন ঘটতে লাগলো, আর বিজেপি তত উত্থান ঘটতে লাগলো ধর্ম। ফলে পশ্চিমবাংলায় ভোটের মানে পশ্চিমবাংলাতে এত খুল্লাম হিন্দু মুসলমানের রাজনীতি ছিল না। সবশেষ আরেকটা বিষয় জানতে চাই সবাই, যে আলটিমেট হুমায়ুনের এখনো পর্যন্ত যা উত্থান, তাতে হুমায়ুনের পেছনে কে আছে কি মনে হয়? দেখো, তিনটে সম্ভাবনা এখনো আমি জারি রাখবো। একটা হলো যে সত্যি ও নিজের থেকে ভাবতেই পারে যে মুসলমানদের জন্য একটা আলাদা পার্টি দরকার, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পশ্চিমবাংলাতে একটা মিডিল ক্লাস শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সমাজ তৈরি হয়েছে, যারা বুঝতে পারছে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে এসে তাদের লাভ হচ্ছে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক বামেরা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, তাদের প্রকৃত উন্নয়নে বা তাদের স্বর প্রতিফলিত হচ্ছে না সরকারি ব্যবস্থায়। ফলে তাদের জন্য আলাদা পার্টি দরকার, যেমন করে আসামে আজমলের ইউডিএফ পার্টি আছে, সেরকম একটা আলাদা, বা
হায়দ্রাবাদে তুমি জানো ওয়েসির দল আছে। ফলে এরকম একটা সম্ভাবনার থেকে উনি যদি দল তৈরি করেন তাহলে তার একটা অবশ্যই এক দিক আছে। কিন্তু আরেকটা যেটা বারবার অভিযোগ আসছে তিনি বিজেপি ট্রোজান হর্স হিসেবে কাজ করছেন, যে মুসলিম ভোটটা স্প্লিট করে দিয়ে বিজেপি কে সাহায্য করবেন, নাকি তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রোজান হর্স হিসাবে যে ক্ষোভ বিক্ষোভ মুসলমানদের মধ্যে আছে সেই অংশটা বামেদের দিকে বা কংগ্রেসের দিকে না পাঠিয়ে তিনি নিজে যদি নেন, তাহলে বাম কংগ্রেস মুর্শিদাবাদে বেশ কয়েকটা আসন পেত তৃণমূল বিরোধী অবস্থান থেকে। সেই মানে মুসলিমদের অসন্তুষ্ট অংশটা তিনি পেয়ে আসলে বাম কংগ্রেসের আসন যাতে না পায় তারা, সেই রাস্তা প্রশস্ত করছেন। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জন্য আমি আবারও বলছি, খোলা মনে বলছি, অপেক্ষা করতে হবে। কারণ রাজনীতির নানা গতিপথ আছে। হুমায়ুন কবিরও জেলায় জেলায় ঘুরবেন। তৃণমূল কতটুকু তাকে অ্যালাউ করছে, তার নিরাপত্তা কর্মী কেন এখনো তৃণমূল কংগ্রেস উইথড্র করেনি, সেগুলো প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। 26-এর ক্ষেত্রে আপনাদের রাজনৈতিক বিশ্লেষকদেরকে ক্রমশ কি পশ্চিমবঙ্গের রাজনীতি বিশ্লেষণ করা অসুবিধে হয়ে যাচ্ছে? সেটা বলতে পারো, কারণ দেখো মানে একটা জিনিস আমি তোমায় বলি যে পশ্চিমবাংলাতে হিন্দু মুসলমানের রাজনীতি বিশ্লেষণ আমরা তো করিনি ছোটবেলার থেকে। আমরা ইস্যু ভিত্তিক, আইডিওলজি ভিত্তিক, সংগঠন ভিত্তিক নির্বাচনী চর্চা করেছি। কিন্তু এখন প্রতিনিয়ত আইডেন্টিটি পলিটিক্স সামনে আসাতে, পরিচয় সত্তার রাজনীতি সামনে আসাতে প্রতিনিয়ত অঙ্ক করতে হচ্ছে যে বাংলাদেশের ইস্যু কতটুকু প্রভাব ফেলবে, হিন্দু ভোটের পোলারাইজেশন বাংলাদেশের ইস্যুতে হবে কিনা। হুমায়ুন কবির যদি মুসলিম পার্টি তৈরি করে, মুসলিম ভোট স্প্লিট হলে কার লাভ কার লোকসান, লোকাল লেভেলে ইমামদের রোল কি হবে, মুয়াজ্জিমরা কি সত্যি কি ভোটারদেরকে আপিল করবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে কিভাবে অ্যাপিচমেন্ট পলিটিক্সটাকে এগিয়ে নিবেন নাকি সেখান থেকে দূরে সরবেন, মানে মন্দিরের রাজনীতি মসজিদের রাজনীতি কিভাবে উঠে আসবে। ফলে প্রতিনিয়ত পরিচয় সত্তার রাজনীতি যত উঠে আসছে তত কিন্তু রাজনীতি বিশ্লেষণ করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কিন্তু আমি আবারও তোমাকে শেষে বলবো যে হুমায়ুন কবিরের দল গঠন রাজ্য রাজনীতির কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা, এবং মুসলমানদের জন্য একটা আলাদা দল গঠনের যে প্রয়াস, সেইটার জন্য কিন্তু হুমায়ুন কবির অবশ্যই তার নাম ইতিহাসে থাকবে, তিনি সফল হন বা ব্যর্থ হন। আর এর সাথে আরেকটা কথা, আইএসএফ কে কি কোথাও পিছনে ফেলে দিয়েছে হুমায়ুন কবির? আইএসএফ দেখো, আইএসএফ কখনোই দাবি করেনি যে আমরা মুসলমানদের পার্টি। ইন্ডিয়ান সেকুলার শব্দটা ওনারা ইউজ করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তবু নওশাদ সিদ্দিকীর যে মুখটা, মানে আমি তোমায় বলছি মানে নওশাদ সিদ্দিকী কিন্তু কখনোই মুসলমানদের পার্টি এটা কখনোই বলেননি। তাদের প্রার্থী বেশিরভাগই তফসিলি জাতি উপজাতি। মানে আমি গাছেরও খাবো তলেরও টোকাবো হবে না। আইডেন্টিটি পলিটিক্সের যে যুগে নওশাদ যদি আব্বাস সিদ্দিকীকে অনুসরণ করে সরাসরি মুসলমান পার্টি করত, তাহলে এতদিনে কিন্তু সমাজে ও প্রতিষ্ঠা পেত বা তার একটা বড় প্রভাব তৈরি হতে পারত। কিন্তু ও মানে না ঘরকা না ঘাটকা, এই যে অবস্থা, এটা না মুসলমানরা তাকে পূর্ণভাবে সমর্থন করতে পারছে, আর হিন্দু তফসিলি জাতি উপজাতি হিন্দুরা তারা বিজেপি কে বাদ দিয়ে, তৃণমূলকে বাদ দিয়ে খামাখা আইএসএফ কে সমর্থন করতে যাবে কেন? তাহলে তো একটা জিনিস, একটা অঙ্ক হতে পারে, হুমায়ুন কবিরও তো দুটো হিন্দু প্রার্থী করলো, তাহলে সেটা কি করে সংখ্যালঘুদের পার্টি হচ্ছে? আরে নয় তো, তুমি কি শুনলে এতক্ষণ আমার থেকে? আমি তো ওই কথাটাই বললাম যে আইএসএফ তো হিন্দুদের মানে মুসলমানদের পার্টিই নয়। হুমায়ুনের ক্ষেত্রে তো ও মসজিদ তৈরির সাথে যতক্ষণ যুক্ত থাকবে, মুসলমানরা মনে করবে যে মসজিদের কান্ডারি মানে হলো মুসলিমদের মানে মাসিয়া, ফলে ওই জায়গাটার থেকে দেখবে না। সেইটা এখনো বলার মতন জায়গা নেই, এখনো বলার মতন জায়গা নেই। তবে মসজিদকে কেন্দ্র করেও যে উন্মাদনা ছিল, সে তার রিফ্লেকশন কিন্তু আজকে পার্টি গঠনের দিন আমরা দেখতে পাইনি, এটা কিন্তু বলতেই হবে।